বুদ্ধি সংক্রান্ত আলোচনা। তো আমরা এর আগে যেটা পড়েছিলাম যে সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা, তার মধ্যে সাধারণ মানসিক ক্ষমতা একেই আমরা বুদ্ধি বলেছিলাম। এখানে বুদ্ধি আরও ভালো করে আলোচনা হচ্ছে এবং তার প্রথমে যে সংজ্ঞাটা দেওয়া আছে দেখো, জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। অর্থাৎ জ্ঞান অর্জন করা ও প্রয়োগ করার ক্ষমতা একেই বলা হচ্ছে বুদ্ধি। আরেকটি কথা যেটা বলা আছে, বুদ্ধি হচ্ছে একটি মানসিক সামর্থ্য, মানুষের যে কোনো কাজের ক্ষেত্রে এটির প্রয়োজন হয়। বুদ্ধি হলো একটি মানসিক সামর্থ্য এবং মানুষের যে কোনো কাজের জন্য এটি প্রয়োজন হয়। বুদ্ধির সংজ্ঞা বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে দিয়েছেন। যেমন স্টার্ন বলেছেন যে জীবনে নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সার্থকভাবে মানিয়ে নেওয়ার সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। অর্থাৎ জীবনে যে নতুন সমস্যায় মানুষ পড়ে এবং বা পরিস্থিতির মধ্যে পড়ে, তাকে সার্থকভাবে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে বুদ্ধি। বাকিংহাম একটা সংজ্ঞা বলছেন, শিখনের সামর্থ্য হলো বুদ্ধি। শিখনের যে সামর্থ্য তাকে আমরা বুদ্ধি বলছি। ডিয়ারবর্ন বলছেন যে শিখনের ক্ষমতা অথবা অভিজ্ঞতার দ্বারা উপকৃত হওয়ার ক্ষমতাই হলো বুদ্ধি। শিখনের ক্ষমতা অথবা অভিজ্ঞতা দ্বারা উপকৃত হওয়ার ক্ষমতা হলো বুদ্ধি। থর্নডেক বলছেন বুদ্ধি হলো অনুষঙ্গ বা বিভিন্ন বিষয়ের প্রতি আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা। বুদ্ধি হলো অনুষঙ্গ বা বিভিন্ন বিষয়ের প্রতি আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা। তো বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন মনোবিদ দিয়েছেন এবং এগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। বুদ্ধি আমরা যদি সাধারণ কথায় বলি যে পরিবর্তিত পরিবেশে মানুষের যে অভিযোজন করার ক্ষমতা বা যে আচরণ করছে তার ক্ষমতাকে আমরা বলছি বুদ্ধি। বুদ্ধির বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর হচ্ছে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে শিখনের সহায়তা। এটা কীরকম? বুদ্ধি এমনই একটা মানসিক বৈশিষ্ট্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানে বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। যেমন উদাহরণস্বরূপ যদি বলা হয় যে একজন শিক্ষার্থী 2+2=4 যদি এটা শিখতে পারে, তাহলে 4+4 কত হবে সেটা অনায়াসে শিখতে পারে। অর্থাৎ বুদ্ধি অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিষয় শিখনে সাহায্য করছে। 2 নম্বর যেটা, পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করা। বুদ্ধি একটি অতি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে পরিবর্তিত পরিবেশে অর্থাৎ নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা। পৃথিবীর পরিবেশ সদা পরিবর্তনশীল। বুদ্ধির সাহায্যে মানুষ ওই পরিবেশের নিজেদেরকে অভিযোজিত করতে পেরেছে বলেই আজ পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। আর মনোবিদ উইলিয়াম স্টার্ন তিনি বলছেন যে বুদ্ধি হচ্ছে জীবনে নতুন সমস্যা বা অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সাধারণ ক্ষমতা, তো অভিযোজিত করার সাধারণ ক্ষমতা। 3 নম্বর পয়েন্ট যেটা, জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তনে সহায়তা। বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম, জটিল এবং বিমূর্ত বিষয় চিন্তা করতে পারি। বাস্তবে আমরা যখন কোনো বিষয় সাধারণভাবে চিন্তা করি তখন ভাষা, প্রতিরূপ ইত্যাদি মূর্ত বিষয়গুলির সাহায্যে নিয়ে থাকি, কিন্তু দার্শনিক তত্ত্ব নিয়ে চিন্তা করার সময় আমরা বিমূর্ত মাধ্যমে সাহায্য নিতে হয়। মনোবিদদের মতে উন্নত ধরনের বিমূর্ত চিন্তনের ক্ষেত্রে বুদ্ধি বিশেষভাবে সহায়ক হয়, আর যাদের বুদ্ধি তুলনামূলকভাবে কম তারা বিমূর্ত চিন্তনে অক্ষম। মনোবিদ টারমান বুদ্ধির সংজ্ঞায় এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন বুদ্ধি হচ্ছে বিমূর্ত চিন্তনের ক্ষমতা। 4 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে সম্পর্ক নিয়ে সহায়তা। একাধিক বস্তু, ব্যক্তি বা ধারণার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বুদ্ধি আমাদের সহায়তা করে। 10টি বিভিন্ন রঙের খেলনার মধ্য থেকে যখন একটি বিশেষ রঙের খেলনা আমাদের বেছে নিতে হয় তখন বুদ্ধি আমাদের রং বিশ্লেষণে সাহায্য করে। আর 3টি বালকের মধ্যে কে লম্বা, কে মেটে বা কে মাঝারি তা নির্ণয় করতে গেলেও আমাদের বুদ্ধি সম্পর্ক ঘটিত চিন্তনের সাহায্য আমরা গ্রহণ করি। আচ্ছা, এবারে দেখো 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পৃথকীকরণ এবং সামান্যীকরণে সহায়তা। এই ব্যাপারটা কি? সেটা হচ্ছে কোনো বিশেষ পরিস্থিতির মধ্যকার অপ্রাসঙ্গিক বিষয়গুলি বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলিকে বেছে নেওয়া হচ্ছে পৃথকীকরণ।
এবং প্রাসঙ্গিক বিষয়গুলির সাহায্যে একটি সাধারণ সূত্র গঠন করা হচ্ছে সামান্যীকরণ। মানে অনেক বিষয় আছে, তার মধ্যে যেটা প্রাসঙ্গিক বিষয় সেটা বেছে নেওয়াটা কি বলা হচ্ছে পৃথকীকরণ, এবং প্রাসঙ্গিক বিষয়গুলির সাহায্যে একটা সাধারণ সূত্র যদি গঠন করা হয় তাকে বলা হচ্ছে সামান্যীকরণ। তাহলে এই ধরনের ঘটনাতে পৃথকীকরণ এবং সামান্যীকরণে সাহায্য করে বুদ্ধি। 6 নম্বর হচ্ছে শিখনের ক্ষেত্রে সহায়তা। বুদ্ধি শিখনের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। কে যে বা যারা বুদ্ধিমান সে বা তারা অতি সহজে জড় বুদ্ধি সম্পন্ন বা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির তুলনায় শিক্ষণীয় বিষয়গুলির উৎপত্তি অর্জন করতে পারে, এবং এই কারণে ব্যক্তির এই ক্ষমতাকে বুদ্ধি বলে বলা হয়েছে, শিক্ষণের ক্ষমতা। 7 নম্বর হচ্ছে ক্ষিপ্রতা। বুদ্ধি এমন একটি মানসিক সামর্থ্য যা যথাসম্ভব অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানে সাহায্য করে। বুদ্ধির এই বৈশিষ্ট্যটি হলো ক্ষিপ্রতা। বাস্তবে দেখা যায় শ্রেণীতে বুদ্ধিমান শিক্ষার্থীরা অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের তুলনায় ক্ষিপ্রতার সঙ্গে যে কোনো সমস্যা সমাধানে করতে পারে। আর 8 নম্বর যেটা, সেটা হচ্ছে বিচার বিশ্লেষণে সহায়তা। বিচার বিশ্লেষণে সহায়তা, এটা আমরা বলবো যে বুদ্ধি আমাদের বিচার বিশ্লেষণে সহায়তা করে। কোনো সমস্যা বিচার বা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা আরোহ এবং অবরোহ পদ্ধতির সাহায্য গ্রহণ করি। এই পদ্ধতি দুটি প্রয়োগের ক্ষেত্রে বুদ্ধির প্রয়োজন হয়। বুদ্ধি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর হচ্ছে বুদ্ধি হচ্ছে মৌলিক মানসিক ক্ষমতা। 2 নম্বর হচ্ছে এটি একটি সহজাত ক্ষমতা, তবে একে কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন হয়। তাহলে একটা হচ্ছে মৌলিক মানসিক ক্ষমতা, যেটা আমরা বলি জি ফ্যাক্টর, আর 2 নম্বর হচ্ছে এটি সহজাত মানে জন্মগত সূত্রে প্রাপ্ত এবং মানুষের মধ্যে এটা থাকে, তবে এটি কার্যকরী করতে অনুশীলনের দরকার হয়। 3 নম্বর বুদ্ধি অর্জিতও বটে। বৃদ্ধির বিভিন্ন স্তরে বুদ্ধি বিকাশের হার ভিন্ন ভিন্ন হয়। 4 নম্বর হচ্ছে লিঙ্গভেদে বুদ্ধির বিশেষ কোনো পার্থক্য হয় না। স্ত্রী পুরুষ এদের ক্ষেত্রে বুদ্ধির বিশেষ কোনো পার্থক্য হয় না, যে স্ত্রী বলে তার বুদ্ধি কম, পুরুষ বলে তার বুদ্ধি বেশি, বা পুরুষ বলে তার বুদ্ধি কম, স্ত্রী বলে বুদ্ধি বেশি, এটা কখনো হয় না। 5 নম্বর হচ্ছে এটি দ্রুত সমস্যার সমাধানে সহায়ক। বুদ্ধির সাহায্যে আমরা তাড়াতাড়ি করে কোনো সমস্যার সমাধান করতে পারি। যার উপস্থিত বুদ্ধি বেশি সে তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারে, তাহলে বুদ্ধি সমস্যার সমাধানে সহায়ক। 6 নম্বর হচ্ছে বিচার বিশ্লেষণে খুবই সহায়ক। বুদ্ধি ঠিক ভুল কোনটা কি সেটা বিচার বিশ্লেষণে বুদ্ধি সাহায্য করবে। এবারে বুদ্ধির আধুনিক ধারণা দেওয়া আছে। আধুনিক ধারণাগুলো বিভিন্ন মনোবিদ বলেছেন এরকম যে হেব এবং ক্যাটেল এদের মতে বুদ্ধিকে এরা দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তরল বুদ্ধি, এ বুদ্ধি বা তরল বুদ্ধি বলা হচ্ছে। এই বুদ্ধিটা হচ্ছে জন্মগত সূত্র বা জেনোটাইপের অনুরূপ, যা পূর্বপুরুষদের কাছ থেকে জন্মগত সূত্রে পাওয়া যায়। এই ধরনের বুদ্ধি বাইরে থেকে প্রত্যক্ষণ করা যায় না। এই ধরনের বুদ্ধি মানুষের বিভিন্ন আচরণে নির্ধারণ করে। বি হচ্ছে কেলাসিত বুদ্ধি বা বি টাইপ বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বলা হচ্ছে। এটা ফেনোটাইপের অনুসরণ হয়, অনুরূপ হচ্ছে ক্যাটেলের কেলাসিত বুদ্ধি বা হেবের বি বুদ্ধি। অর্থাৎ ক্যাটেল বলছেন কেলাসিত বুদ্ধি, হেব বলছেন বি বুদ্ধি। এই বুদ্ধি জন্মগত অর্জিত কোনোটাই নয়। এই বুদ্ধিকে বিভিন্ন মানসিক কাজের মধ্যে প্রত্যক্ষ করা যায়। এই দুটো হচ্ছে হেব এবং ক্যাটেলের তত্ত্ব। এবারে মনোবিদ ভার্নান তিনি বলছেন যে সি বুদ্ধির কথা তিনি বলছেন, যা এ ও বি বুদ্ধি থেকে আলাদা। এর ফলে দেখা যায় বুদ্ধাঙ্ক একই হওয়া সত্ত্বেও বিভিন্ন ব্যক্তির প্রতিভা ভিন্ন হয়, সি টাইপ বুদ্ধির জন্য আর কি। এবারে দেখো মনোবিদ থর্নডাইক তিনি 3 রকম বুদ্ধির কথা বলছেন। 1 নম্বর হচ্ছে বিমূর্ত বুদ্ধি। বিমূর্ত বুদ্ধি হচ্ছে শব্দ, অক্ষর, সংখ্যা, কল্পনা ইত্যাদি বিমূর্ত চিন্তনের জন্য যে বুদ্ধির দরকার হয় তাই হলো বিমূর্ত বুদ্ধি। 2 নম্বর হচ্ছে মূর্ত বুদ্ধি। দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে চলার জন্য প্রত্যক্ষভাবে কোনো কাজ করতে যে বুদ্ধির দরকার তাকে বলা হচ্ছে মূর্ত বুদ্ধি। আর 3 নম্বর হচ্ছে সামাজিক বুদ্ধি। বিভিন্ন ক্ষেত্রে যেমন দৈনন্দিন জীবনে সমাজে বসবাস ও অভিযোজনের প্রেক্ষিতে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে সামাজিক বুদ্ধি। এবারে বুদ্ধির বন্টনের যে ছবিটা আছে, এই ছবিটা একটু ভালো করে দেখো। এই ছবিটা প্রথমে একেবারে কম ভ্যালু থেকে উঠে তারপর ম্যাক্সিমাম একটা ভ্যালু তৈরি হয়েছে, তারপর আস্তে আস্তে কমে গেছে। এবং এই যে অংশটা দেখছো 60% হচ্ছে স্বাভাবিক, মানে আমরা যে স্বাভাবিক
মানুষ যারা থাকে তাদের ক্ষেত্রে 60% এই রেঞ্জের মধ্যে থাকে। আইকিউ মানে হচ্ছে বুদ্ধাঙ্কের সংখ্যাটা পরে আসছি। বুদ্ধাঙ্ক হচ্ছে 90 থেকে 110-এর মধ্যে যদি থাকে তাহলে তারা হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের সংখ্যাটাই হচ্ছে 60%। এবারে 80 থেকে 90 ভাগ যাদের বুদ্ধাঙ্ক তারা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন। এবার 60 থেকে 80-র মধ্যে যারা তারা হচ্ছে বোধহীন, সেটা হচ্ছে 4%, আর স্বল্প বুদ্ধি হচ্ছে 14%। আর জড় বুদ্ধি যারা তাদের আইকিউ হচ্ছে 60-এরও কম, সেই জন্য এটা হচ্ছে 1%-এর কাছাকাছি, তারা জড় বুদ্ধি 60-এর কম। আর এদিকে দেখো 110 থেকে 120-র মধ্যে যারা থাকে তারা হচ্ছে বুদ্ধিমান এবং এর সংখ্যাটা হচ্ছে 14%। 120 থেকে 140 তারা হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান 4%। এবং 140-এর উপরে যাদের আইকিউ তারা হচ্ছে প্রতিভাবান, মানে তারা হচ্ছে খুবই প্রতিভা তাদের রয়েছে, সেক্ষেত্রে তাদের আইকিউ হচ্ছে 140-এর ওপরে। টারমান এবং মেরিল এরা আইকিউর সীমাটাকে একটা শ্রেণীতে তৈরি করেছেন। আইকিউ হচ্ছে 0 থেকে 60 যদি হয় তাহলে তারা হচ্ছে জড় প্রকৃতির এবং এদের শতকরা মাত্রা হচ্ছে 1%। আমি একটু আগে বললাম। আইকিউ যদি 60 থেকে 80% হয় তাহলে তারা হচ্ছে বোধহীন এবং এদের সংখ্যাটা হচ্ছে 4%-এর কাছাকাছি। 80 থেকে 90 ভাগ যদি হয় আইকিউর মান তাহলে এরা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন, শতকরা 14%। 90 থেকে 110 যদি হয় তাহলে এরা হচ্ছে সাধারণ বুদ্ধি সম্পন্ন 60% থেকে 62%। 110 থেকে 120 যারা তারা হচ্ছে বুদ্ধিমান এবং এই সংখ্যাটা হচ্ছে 14%। 120 থেকে 140 যারা তারা হচ্ছে প্রতিভাবান, এদের সংখ্যা হচ্ছে 4%। এবং 140 থেকে 200 যাদের আইকিউ তারা হচ্ছে অতি উচ্চমান এবং এদের শতকরা মাত্রা হচ্ছে 1%। একটু আগে বুদ্ধাঙ্কের কথা বললাম। বুদ্ধাঙ্ক নির্ণয় সূত্রটা এরকম। আইকিউ বলা হয় ব্যক্তির মানসিক বয়স, তাকে ব্যক্তির সাধারণ বয়স দিয়ে ভাগ করা হয়, ইন্টু হচ্ছে 100 দিয়ে গুণ করা হয়। তাহলে মানসিক বয়স যা হবে, সাধারণ বয়স মানে তার ক্রনোলজিক্যাল বয়স যেটা, এজ যেটা, সেটা দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 100 দিয়ে গুণ করলে যে ভ্যালু বেরোবে তার হচ্ছে বুদ্ধাঙ্ক। এবং বুদ্ধাঙ্ক বের করার জন্য বিভিন্ন অভিক্ষা আছে, অভিক্ষার সাহায্যে বুদ্ধাঙ্ক বের করা যায়। বুদ্ধাঙ্ক প্রবর্তন করেছিলেন 1912 সালে বিজ্ঞানী মনোবিদ উইলিয়াম স্টার্ন এবং আইকিউর পুরো নামটা হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। এবারে শিক্ষা ও বুদ্ধির সম্পর্ক বা শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ভূমিকা কী হবে এখানে আলোচনা। 1 নম্বর হচ্ছে বিদ্যালয়ে ছাত্র ভর্তির ক্ষেত্রে বুদ্ধি যে বুদ্ধাঙ্ক সেটা কাজে লাগে, বুদ্ধির অভিক্ষাগুলো কাজে লাগে। সেটা এরকম যে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার সময় তাদের বুদ্ধি বিষয়ে খোঁজখবর নেওয়াটি অবশ্যই দরকার। অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদের এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ভর্তি হতে হয়, কিন্তু দেখা যায় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার মান একই হয় না, তাই বুদ্ধির পরিমাপের পর ভর্তির ব্যবস্থা করলেও ভবিষ্যতে অসুবিধায় পড়তে হয় না। 2 নম্বর হচ্ছে পাঠ্যক্রম নির্দেশনা ক্ষেত্রে বুদ্ধি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিশ্চয়ই যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের পাঠ্যক্রম একরকম হবে, আর যারা একটু বোধবুদ্ধি কম তাদের পাঠ্যক্রম আরেক রকম হবে। এটা নিশ্চিত, কখনই একই বিভিন্ন মেধা ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম একই হতে পারে না। 3 নম্বর সেটা হচ্ছে শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে। তো ছাত্রছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে বুদ্ধি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখা গেছে যার বুদ্ধি ভালো তার মূল্যায়নে তার কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা অনেক ভালো হয়। যাদের ক্ষেত্রে বোধবুদ্ধি কম তাদের মূল্যায়নের রেজাল্টটাও খারাপ করে, সেটা শিক্ষকরা জানতে পারেন। বৃত্তিগত নির্দেশনা, যারা হচ্ছে আইকিউ খারাপ তারা হচ্ছে ভালো পেশায় যেতে পারবে না, তাদেরকে দরকার যেটা যে বিভিন্ন নিম্ন মেধার পেশা সেখানে যাওয়া। সেই কারণে বুদ্ধি ভালো থাকলে ভালো পেশায় তাকে নির্দেশ দেওয়া উচিত ভালো পেশায় যাওয়ার। কিন্তু যাদের বুদ্ধি কম তাদের হচ্ছে পেশাগতভাবে তাদের অন্য পেশা অবশ্যই বিবেচনা করা উচিত। 5 নম্বর হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের ক্ষেত্রে বুদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে উপস্থিত বুদ্ধি না থাকলে এই ধরনের কাজকর্মে অংশগ্রহণ করা যায় না ঠিক মতো করে। 6 হচ্ছে মানসিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে বুদ্ধি প্রয়োজন হয়। কার কীরকম মানসিক রোগ আছে, কেউ হয়তো একটু চাপা স্বভাবের, কেউ হয়তো অভিমানী, এরকম ধরনের মানসিক রোগগুলো নির্ণয়ের ক্ষেত্রে বুদ্ধির অভিক্ষা কাজে লাগে। বুদ্ধির সাহায্যে এগুলো নির্ণয় করা যেতে পারে। 7 নম্বর যে শিক্ষামূলক অগ্রগতি, কার কীরকম শিক্ষাগতভাবে অগ্রসর হচ্ছে, কে কীরকম শিক্ষণের সাহায্যে কার কীরকম অগ্রগতি হচ্ছে, সেটা কিন্তু বুদ্ধির অভিজ্ঞতার সাহায্যে ঠিকমতো জানা যায়।
এরপরে যে অংশটা আসছি সেটা হচ্ছে বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য এবং শিক্ষণে মানসিক ক্ষমতার ভূমিকা। এটা পরীক্ষায় আসে অনেক সময়, খুব ভালো করে পড়ে নেবে। 1 নম্বর যেটা সঙ্গতি বিধান, অর্থাৎ পারিপার্শ্বিকের সঙ্গে একজন শিক্ষার্থী বা একজন মানুষ কীরকম সঙ্গতি বিধান করছে সেটা কিন্তু বুদ্ধির সাহায্যে আমরা ঠিকমতো জানতে পারি। মানে বুদ্ধির উপস্থিত বুদ্ধি বা এর সাহায্যে একজন সঙ্গতি বিধান করে, সেটা তার বুদ্ধির মাধ্যমেই প্রকাশ পায়। 2 নম্বর হচ্ছে জ্ঞানমূলক অগ্রগতি, সে কতটা পড়াশোনার মাধ্যমে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু বুদ্ধির সাহায্যে বোঝা যায়, মানে বুদ্ধি তাকে জ্ঞানমূলক অগ্রগতিতে সাহায্য করে। 3 নম্বর বৃত্তিমূলক নির্দেশনা, একটু আগে যেটা বললাম যে উচ্চ মেধা যারা, যাদের আইকিউ বেশি তাদের বৃত্তি একরকম হবে, যারা নিম্ন মেধা তাদের বৃত্তি আরেক রকম হবে, সেটা কিন্তু সেই মতো নির্দেশনা দেওয়া উচিত। যাদের বুদ্ধি দেখে তাদেরকে সেই পেশায় তাদেরকে উপদেশ দেওয়া উচিত যাওয়ার জন্য। 4 নম্বর যেটা সেটা হচ্ছে শিক্ষামূলক নির্দেশনা। একই কথা এখানেও আসছে যে শিক্ষামূলক নির্দেশনা কে কীরকম বিষয় নিয়ে পড়বে সেই নির্দেশনাও কিন্তু বুদ্ধি অনুসারে হওয়া উচিত। দ্রুত কর্ম সম্পাদন, দেখা গেছে যাদের বুদ্ধি বেশি তারা দ্রুত কাজটা সম্পন্ন করতে পারে, যাদের বুদ্ধি কম তারা কর্ম সম্পাদন করতে অনেক সময় লাগে। 6 হচ্ছে সৃজন ক্ষমতার বিকাশ, বিভিন্ন রকম সৃজন ক্ষমতা, যেমন আঁকা, ছবি আঁকা যেমন, বা ক্লে মডেলিং, মাটির পুতুল তৈরি করা, মাটির কাজ, এইসব ধরনের সৃজন ক্ষমতার বিকাশ কিন্তু বুদ্ধির সাহায্যে হয়। বুদ্ধি না থাকলে এই ধরনের ক্ষমতাগুলো ঠিকমতো প্রকাশ পায় না। 7 যেটা মানসিক প্রক্রিয়ার সমন্বয়, বিভিন্ন যে মানসিক প্রক্রিয়াগুলো আছে তার সমন্বয় করে কিন্তু বুদ্ধি। 8 নম্বর হচ্ছে বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব নির্ণয়, যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে মানুষ যায় সেইগুলো গুরুত্ব, কতটা গুরুত্ব তার কাছে, বা কীরকম ধরনের অভিজ্ঞতাগুলো কীরকম মানুষের জীবনে প্রয়োগ হচ্ছে, সেইটা থেকে কিন্তু সেটা কিন্তু বুদ্ধির সাহায্যেই জানা যায়। মানে বুদ্ধির সাহায্যে একজন ব্যক্তি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব বুঝতে পারে। 9 হচ্ছে ভাষাবোধ বিকাশ, এখানে যে ভাষার বিকাশ হয় তার মধ্যে কীরকম ভাষা কোথায় প্রয়োগ করবে সেটা কিন্তু বুদ্ধির সাহায্যেই হয়। 10 নম্বর সমস্যা সমাধান, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে কোনো সমস্যার সমাধান করতে গেলে উপস্থিত বুদ্ধি কাজে লাগে, বুদ্ধি ছাড়া সমস্যার সমাধান হয় না। 11 হচ্ছে কর্মী নির্বাচন, অর্থাৎ কোনো একটা জায়গায় কর্মী নির্বাচন করতে গেলে তাকে বুদ্ধিমান কর্মী নির্বাচন করতে হয়, কম বুদ্ধিসম্পন্ন কর্মীরা ঠিকমতো কাজে পটু হবে না, সেটা কিন্তু দেখা গেছে। সেই জন্য কোনো সংস্থা কর্মী নির্বাচন করতে গেলে তার বুদ্ধি অভিজ্ঞা নেওয়া দরকার। শিশু পরিচালনার ক্ষেত্রে বুদ্ধি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ শিশুর যে মানসিক প্রক্ষোভিক বিকাশ তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে শিশুকে লক্ষ্য রাখে সে বা তার বাবা মা, সেই জন্য সেখানে বুদ্ধি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে যে জিনিসগুলো আলোচনা করলাম, বুদ্ধির সংজ্ঞা স্টার্নের সংজ্ঞা দেওয়া আছে, তোমার বইতেই আছে, ভালো করে পড়ে নেবে। 2 নম্বর হচ্ছে বাকিংহামের সংজ্ঞা, ডিয়ারবর্নের সংজ্ঞা, থর্নডাইকের সংজ্ঞা। এদের প্রত্যেকের কথার মূল কথা হচ্ছে যে পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষমতা, তাকেই বলা হচ্ছে বুদ্ধি, এবং জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা একেই বলা হচ্ছে বুদ্ধি। এরপরে বুদ্ধির বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে শিখনে সহায়তা করা। 2 নম্বর হচ্ছে পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করা। 3 নম্বর হচ্ছে জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তনে সহায়তা করা। 4 নম্বর হচ্ছে সম্পর্ক নিয়ে সহায়তা। 5 নম্বর হচ্ছে পৃথকীকরণ এবং সামান্যীকরণে সহায়তা। 6 শিখনের ক্ষেত্রে সহায়তা, ক্ষিপ্রতা। 8 নম্বর বিচার বিশ্লেষণে সহায়তা। আর বুদ্ধি সংক্রান্ত কয়েকটি ব্যাপার বলা আছে এখানে, যে বুদ্ধি হচ্ছে একটা মৌলিক মানসিক ক্ষমতা, এটি সহজাত বুদ্ধি আবার অর্জিতও বটে, লিঙ্গভেদে বুদ্ধির কোনো পরিবর্তন হয় না, আর দ্রুত সমস্যার সমাধানে এটি সক্ষম, আর এটি বিচার বিশ্লেষণে খুবই সহায়ক। বুদ্ধির আধুনিক যে ধারণাগুলো দেওয়া আছে, ক্যাটেলের মতে এ টাইপ বি টাইপ বুদ্ধি এবং তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি, এই দুটো কথা বলা হলো। এবারে হচ্ছে মনোবিদ ভার্নন সি টাইপ বুদ্ধির কথা বলেছিলেন, আর থর্নডাইক বলেছিলেন 3 রকম বুদ্ধির কথা, একটা হচ্ছে মূর্ত বুদ্ধি, আর একটা হচ্ছে সামাজিক বুদ্ধি, আর একটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি, একটা হচ্ছে মূর্ত বুদ্ধি, আর একটা হচ্ছে সামাজিক বুদ্ধি। বুদ্ধির বন্টনে যে গ্রাফটা আমি একটু আগে বললাম, আরেকবার বলে দিচ্ছি, যে 60% যারা স্বাভাবিক মানুষ তাদের আইকিউ কিন্তু 90 এবং 110-এর মধ্যে। 80 থেকে 90 যাদের আইকিউ তারা হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন, এবং তাদের পরিমাণটা হচ্ছে 14%। 60 থেকে 80-র মধ্যে যারা, তারা হচ্ছে বোধহীন, তাদের 4% এরা হচ্ছে। আর
60-এর নিচে যাদের আইকিউ তারা হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন, সেটা হচ্ছে 1%-এর মতো। এবার এদিকে দেখো যে 110 থেকে 120 যাদের আইকিউ তারা হচ্ছে বুদ্ধিমান 14%-এর কাছাকাছি। 120 থেকে 140 যাদের আইকিউ তারা হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান। 140-এর উপরে যাদের আইকিউ তারা হচ্ছে প্রতিভাবান। প্রতিভাবানের পার্সেন্টেজটা হচ্ছে 1%, আর অত্যন্ত বুদ্ধিমান যারা তারা হচ্ছে 4%, আর বুদ্ধিমান হচ্ছে 14%। তাহলে বুঝতেই পারছো একটা আইকিউটা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে যে স্বাভাবিক যারা তাদের আইকিউ হচ্ছে 90 থেকে 110 এবং তাদের পরিমাণটাই বেশি। যারা জড়বুদ্ধি সম্পন্ন তাদের পরিমাণ কম, এবং যারা হচ্ছে প্রতিভাবান তাদের সংখ্যাটাও কম। এটা এই টারমান এবং মেরিলের যে ছকটা দেওয়া আছে, এই ছকটা একটু আগে আমি বলে দিয়েছি, এই ছকটা একটু ভালো করে দেখে নাও। একই কথা যেটা বললাম সেটা ছকে এখানে বিবৃত করা আছে। বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র যেটা আইকিউ, সেটা বলছে ব্যক্তির মানসিক বয়স এবং ব্যক্তির সাধারণ বয়স এর যে অনুপাত তাকে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আইকিউ। বুদ্ধাঙ্ক প্রবর্তন করেন 1912 সালে মনোবিদ উইলিয়াম স্টার্ন। আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। এবারে দেখো শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ভূমিকা কী হবে, পয়েন্টগুলো আমি শুধু বলে দিই। 1, বিদ্যালয়ে ছাত্র ভর্তির ক্ষেত্রে কাজে লাগে। পাঠ্যক্রম নির্দেশনার ক্ষেত্রে 3 নম্বর। শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে লাগছে 4 নম্বর। বৃত্তিগত নির্দেশনার ক্ষেত্রে লাগে 5 হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের ক্ষেত্রে বুদ্ধি দরকার হয়। 6 যেটা মানসিক রোগ নির্ণয়ের ক্ষেত্রেও বুদ্ধির দরকার হয়। বুদ্ধির যে মান মানে বুদ্ধাঙ্কের মান কতটা সেটা জানার দরকার হয়। 8 নম্বর হচ্ছে শিক্ষামূলক অগ্রগতির ক্ষেত্রে বুদ্ধির কীরকম পরিমাণ সেটাও কিন্তু জানা দরকার। এবারে দেখো বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য বা শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা কী হবে। 1 নম্বর হচ্ছে সঙ্গতি বিধান করা। 2 হচ্ছে জ্ঞানমূলক অগ্রগতি। 3 বৃত্তিমূলক নির্দেশনা। 4 শিক্ষামূলক নির্দেশনা, এগুলো আমি আগেই সব বলে দিয়েছি। 5 নম্বর হচ্ছে দ্রুত কর্ম সম্পাদন। 6 সৃজন ক্ষমতার বিকাশ। 7 মানসিক প্রক্রিয়ার সমন্বয়। 8 বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব নির্ণয়। 9 ভাষাবোধ বিকাশ। 10 সমস্যা সমাধান। 11 হচ্ছে কর্মী নির্বাচন। 12 হচ্ছে শিশু পরিচালনা। তাহলে বুদ্ধি সংক্রান্ত এখানে যে আলোচনাগুলো করলাম সবগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে, এবং এটা প্রথম অধ্যায়ের শেষ অংশ। এরপরে দ্বিতীয় অধ্যায় শুরু হবে। তাহলে প্রথম অধ্যায়ে যে জিনিসগুলো পড়ালাম খুব ভালো করে ব্যাপারগুলো পড়বে, ঘটনা বিষয়বস্তুগুলো পড়বে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় যার উপর কিন্তু শিক্ষাবিজ্ঞানটা দাঁড়িয়ে আছে, এবং এটা এই মনোবিজ্ঞান না জানলে শিক্ষাবিজ্ঞান উদ্দেশ্যহীন হয়ে যায়।